নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আর কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। ফুলকেতু গ্রামে দেবীর পুজোর উপলক্ষে পুজোর পরের দিন অর্থাৎ কাল যাত্রার আয়োজন করা হয়েছে। আজ পুজো শেষে গ্রামের মানুষরা গোপনে জঙ্গল থেকে ধরে আনা এক কর্মচারীকে বলি দেবে। গোটা প্রক্রিয়াটা করবে ফুলকেতু গ্রামের মেয়েরা মিলে। পুরোহিত করবে মন্দিরের পুরোহিত মোহিতলাল চক্রবর্তী স্ত্রী কৃষ্টি অহল্যা। মূল মন্দিরের বিগ্রহকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। সকালে এখানে মোহিতলাল নিজে এক বিরাট যজ্ঞের আয়োজন করে। আজ পৌষ সংক্রান্তির দিন, তার উপরে একই দিনে পড়েছে ভরা অমাবস্যা। শহর থেকে আসা যাত্রার লোকজন থাকতে দেওয়া হয়েছে ফুলকেতু গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বড় হলঘরে। দিনের বেলা সব কাজকর্ম গুটিয়ে নিয়ে গ্রামের ছেলেরা কাঠের নিচে লোহার শেকল দিয়ে নিজেদের বেঁধে নিয়েছে। মন্দিরের তলায় এক গোপন ঘরে, যেখানে আজ 7 দিন হলো সেই কোম্পানির লোকটা বন্দি করে রাখা হয়েছে, সেখানেই এক গুপ্ত পুজোর আয়োজন করা হয়েছে এবং ওখানেই বলির প্রক্রিয়া সমাপ্ত করা হবে। ফুলকেতু গ্রামের মেয়েরা প্লাস্টিকের ছোট ছোট কোল্ড ড্রিঙ্কের বোতলে করে সেই শ্রমিকের লাল রক্ত বাড়িতে নিয়ে এসে সূর্য ওঠার আগে সেই রক্ত বাড়ির ছেলেদের খাইয়ে দেবে। নইলে আবার মাথা চাড়া দিয়ে উঠবে সেই বহুকাল আগের প্রাচীন অভিশাপ। বদ্ধ উন্মাদে পরিণত হবে গ্রামের সকল মানুষ। এক অদ্ভুত রোগ গ্রামবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে লুকিয়ে বয়ে বেড়াচ্ছে এবং যার নিরাময় দেবীর পায়ে বলিপ্রাপ্ত মানুষের রক্তপানের মধ্যে দিয়ে হতে পারে। ওপর মহলের চাপে পুলিশ নিখোঁজ কর্মচারীর খোঁজ শুরু করে। সংবাদপত্রের লোকজন অবশ্য ভাবছে এসব হলুদ গোলাপওয়ালা খুনিরই কাজ, কিন্তু ইন্সপেক্টর শ্রাবণ্য মণ্ডল জানে রামায়ণ ওয়াচটারই অন্য একজন গার্ড প্রায় 10-12 মুখ ঢাকা একটা দল দেখেছে। সেদিন ছিল সপ্তমী আর আজ পূর্ণিমা। আজকে 7টা দিন কেটে গেছে, কিন্তু শ্রাবণ্য মণ্ডল কিছুই করে উঠতে পারছে না। তার অবশ্য ওই পুলিশের চাকরি ভালোই লাগে না, কিন্তু পেট বড় পাপী জিনিস। এত কিছু হবার পরেও সারাক্ষণ সেই শয়তান বউয়ের কথা মনে পড়ে। সেই ডিভোর্স চায় এখন। শ্রাবণ্য তার শ্বশুরমশাইকে পরিষ্কার বলেছে এত সহজে সে তার মেয়েকে মুক্তি দেবে না। কাল আবার সেই খুনের জায়গাগুলো ঘুরে এসেছে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। খুনি কোথাও কোনো চিহ্ন রেখে যায়নি। 00 দশকের কবি শ্রাবণ্য কুমার মণ্ডল আন্দাজ করতে পেরেছে এই খুনি যে সে খুনি নয়, সেও একজন তার মতোই কবি। মৃত্যুর পর মৃত্যু সাজিয়ে সে এক একখানা কবিতার লাইন তৈরি করছে। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। কনস্টেবলদের মুখে শ্রাবণ্য কুমারের শহর থেকে যে যাত্রার দল এসেছে, তার যে নায়িকা হয়েছে সে নাকি ব্যাটা ছেলে, নাম রতন।
ক্লিপ রেটে লেখা থাকে রতন সুন্দরী। ফেসবুকে সবাই নাকি জৈবন বলে ডাকে। জীবন আর জৈবন মিলে রতন হয়ে উঠেছে জৈবন। মুখে যখন রংচং মেখে ঘোড়ার বাচ্চাকে গাধা সাজিয়ে বেনারসি পরিয়ে শীতলা সেজে সে মঞ্চে ওঠে, পুরুষেরা সব পাগল হয়ে যায়। গ্রামে গ্রামে ছেলেদের ফোনে ফোনে সেই সব ক্লিপ ঘুরে বেড়ায়। এই নিয়ে গত 5 বছরে তাকে মোট 8 বার ছেলেপিলের দল যাত্রার শেষে জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে। যত দিন গেছে তার বাজার দর বেড়েছে হু হু করে। ফেসবুকে দেখা জৈবনকে একবার চোখের দেখা দেখতে চায় গ্রামগঞ্জের মানুষ। তাকে না পেয়ে এমপির ছেলে নাকি দুবার আত্মহত্যা করতে গিয়েছে। সাবর্ণ কুমারের ইচ্ছে হলো একবার সেই রতন জৈবনকে চোখের দেখা দেখে আসে। এও তো একজন শিল্পী। গ্রাম বাংলার পুরনো এক ধারাকে সে এখনো বাঁচিয়ে রেখেছে। শ্রাবণের মনে হলো রতনের দুদণ্ড কথা বললে সে হয়তো আবার কবিতা লিখতে পারবে। কবিতা না হোক, সে যদি একটা ছোট গল্প লিখতে পারে, এক যাত্রা দলের গল্প, যে দলের নায়িকা হলো গল্পের নায়ক। সেই নায়ক খোলা চুলে একটা বাচ্চা ঘোড়ার পিঠে চড়ে গ্রামে যাত্রা দেখিয়ে বেড়ায়। যাত্রার শেষে ঘোড়ায় চেপে সেই গ্রামেরই কোনো নির্জন ধান খেতে সে চুপি চুপি আকাশের দিকে তাকিয়ে থাকে। সেই বাচ্চা ঘোড়া ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তারপর নায়ককে একলা ফেলে যাত্রা দল থেকে পালিয়ে যায়। বহুকাল কেটে যায়, সেই ঘোড়ার আর ফিরে আসে না। তার বদলে আর একটা নতুন বাচ্চা ঘোড়াকে দলে নেওয়া হয়। কিন্তু গল্পের নায়ক না খেতে পেয়ে সেই ঘোড়াকে মেরে তার মাংস দলের সবাইকে রান্না করে খাইয়ে দেয়। গল্পটা এত অবধি শুনেই মনোজ হাবিলদার সাবর্ণকে বাধা দিয়ে বলল, কিন্তু স্যার, এই এত বড় প্রাণীটিকে মেরে ফেললো, মানে কেউ কিচ্ছু বুঝতে পারলো না? এটা কি ঠিক বাস্তব সম্বন্ধ হলো? হঠাৎ বাধা পেয়ে সাবর্ণের মেজাজটা গেল খেঁচড়ে। সে শটান একটা থাপ্পড় কষিয়ে দিয়ে প্রায় তার বাপের বয়সী মনোজ হাবিলদারের গালে, গল্প শুনছিস, গল্প শোন। অত গল্পের প্লটন ধরতে কে বলেছে রে? এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা তোর বাস্তব সম্বন্ধ লাগে? হ্যাঁ, পৃথিবী ঘুরছে কিন্তু আমার সব মাটিতে কীভাবে দাঁড়িয়ে আছি, এটা বাস্তব সম্বন্ধ তো? বিজ্ঞানীরা মিলে কতগুলো গাঁজাখড়ি গল্প সবাইকে বলে যাচ্ছে, একবারও প্রশ্ন করিস সে আমার গল্পের পিছনে লাগে? শোন, এই মহাকাশে এত বড় বড় ধূমকেতু সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনোটার সাথে এই ধাক্কা খেয়ে পৃথিবীতে ছিটকে আসছে না। আমরা সবাই ঘুম থেকে উঠে দিব্যি বেঁচে আছি। সবচেয়ে অবাস্তব বলে কি না আমার গল্প বাস্তবসম্মত না। মনোজ মুখ কাঁচুমাচু করে বলল, তো বুঝতে পারেন না স্যার, মানে বিধিবুদ্ধি ওই স্কুল কলেজের বই অবধি তো, মানে তাই এসব ভুলভাল কথাই বলে ফেলি। আমি বরং আপনার রাতের খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, বউ চলে যাওয়ার পর থেকেই পুলিশ ফাঁড়ি থেকেই শ্রাবণের জন্য 4 বেলা খাবার আসে। এখন হাবিলদার
মনোজের কাজ হলো পুলিশ স্টেশনের রান্নাবান্নার দিকটা দেখা। রাতে মনোজ হাবিলদারের হাতের তৈরি নরম নরম লাল লাল রুটি আর তার থেকেও লাল লাল কচি পাঁঠার আলুর ঝোল খেয়ে শ্রাবণ্যকুমার যখন পুলিশ স্টেশনে ঘুমায়, তার স্বপ্নে তখন অদ্ভুতভাবে দেখা দিল জৈবন, রতন সুন্দরী। তাকে দেখে একটুও বোঝার জো নেই। ব্যাটা ছেলে, সে ব্যাটা ছেলে। স্বপ্নের মধ্যেও শ্রাবণ্য তার বউয়ের কথা মনে পড়ল। রতন সুন্দরীকে হুবহু তার বউয়ের মতো দেখতে। শ্রাবণ্য দেখল ভরা পূর্ণিমায় একটা দোমড়ানো টিনের ঘোড়ায় চেপে রতন সুন্দরী এক বিশাল ধান ক্ষেতের মধ্যে খোলা চুলে ঘুরে বেড়াচ্ছে। সে পড়ে আছে তাদের বিয়েতে পরা বর্ষার গোলাপি বেনারসি খানা। শ্রাবণ্য তারপর দেখল একটা লাল রঙের হাতি এসে ঘোড়ার পিঠ থেকে জৈবনকে তুলে নিয়ে নিজের মুখে পুরে দিচ্ছে। তার মুখ থেকে চিপস খাওয়ার মতো আওয়াজ ভেসে আসছে। সকালে মনোজ হাবিলদারের ডাকে ঘুম ভাঙল শ্রাবণ্যর। সে খবর এনেছে রতন সুন্দরী খুন হয়েছে।